গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সংস্কৃত সাহিত্যের অশ্বঘোষ সম্পর্কে পড়ব। সাহিত্যের ইতিহাসে দেখবে অশ্বঘোষের রচনাবলী সম্পর্কে আলোচনা করো অনেক সময় দেয়, অথবা দেয় যে অশ্বঘোষ সম্পর্কে আলোচনা করো। তো চলো শুরু করা যাক। প্রাক কালিদাসীয় যুগের কবিরূপে অশ্বঘোষের নাম বিশেষ উল্লেখযোগ্য। খ্রিস্টীয় প্রথম শতকে সম্রাট কুষাণরাজ কনিষ্কের সমসাময়িক রূপে অশ্বঘোষের উল্লেখ পাওয়া যায়। সুতরাং কনিষ্কের স্থিতিকালকে অশ্বঘোষের প্রতিভা বিকাশের কালরূপে চিহ্নিত করা হয়। নাগার্জুন, অশ্বঘোষ ও বসুমিত্র এই তিন বৌদ্ধ লেখক কনিষ্কের স্মৃতির সঙ্গে জড়িত বলে ভিনসেন্ট স্মিথ অভিমত পোষণ করেছেন। কবি, দার্শনিক, পণ্ডিত ও ধর্ম প্রবক্তা রূপে অশ্বঘোষ বিশেষ প্রসিদ্ধ। এই ফার্স্ট প্যারাটা তোমরা অবশ্যই লিখবে এই নোটের ক্ষেত্রে। দেন বিভিন্ন কিংবদন্তি থেকে অশ্বঘোষের জীবন ইতিহাসের কিছু তথ্য জানা যায়। চীন দেশে প্রচলিত কিংবদন্তি অনুসারে অশ্বঘোষ জাতিতে ব্রাহ্মণ ছিলেন। পরে মহাযান বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আসক্ত হয়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তার মাতার নাম ছিল সুবর্ণাক্ষী, তার বাসস্থান ছিল সাকেত। কবি অশ্বঘোষ বিভিন্ন শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। বিশেষ করে রামায়ণ, মহাভারত, জৈন ও বৌদ্ধ দর্শনে তার প্রগাঢ় পাণ্ডিত্যের নিদর্শন স্পষ্ট। আচার্য, মহাবাদী, ভদন্ত, মহাকবি প্রভৃতি বিশেষণে তিনি ভূষিত ছিলেন। বুদ্ধচরিত, সৌন্দরনন্দ, সারিপুত্র প্রকরণ, গান্ডী স্তোত্র গাথা, বজ্রসূচি, সূত্রালঙ্কার এবং মহাযান সদ্ধোৎপাদ সূত্র অশ্বঘোষের উল্লেখযোগ্য রচনা। এগুলির মধ্যে বুদ্ধচরিত ও সৌন্দরনন্দ হল মহাকাব্য, সারিপুত্র প্রকরণ হল প্রকরণ জাতীয় দৃশ্যকাব্য এবং গান্ডী স্তোত্র গাথা খণ্ডকাব্য জাতীয় বা গীতিকাব্য। অপরাপর গ্রন্থগুলি অশ্বঘোষের রচনা কিনা এ বিষয়ে সন্দেহ আছে। চলো বুদ্ধচরিত সম্পর্কে আলোচনা করা যাক। অশ্বঘোষের সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তির নিদর্শন হল বুদ্ধচরিত নামক মহাকাব্য। গ্রন্থের নামকরণ থেকে একথা স্পষ্ট যে বুদ্ধের জীবনী এই মহাকাব্যের মূল প্রতিপাদ্য বিষয়। গ্রন্থটির সর্গ সংখ্যা সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। চৈনিক পরিব্রাজক ইৎসিংয়ের মতে বুদ্ধচরিত 28টি স্বর্গে নিবদ্ধ। তিব্বতী ভাষার অনুবাদে 28টি স্বর্গের পরিচয় পাওয়া গেলেও চীন ভাষায় মাত্র 20টি স্বর্গের অনুবাদ পাওয়া যায়। ভারতে উপলভ্যমান বুদ্ধচরিতে 17টি স্বর্গ পাওয়া যায়। অনেকে অনুমান করেন যে এর শেষ 4টি স্বর্গ অমৃতানন্দ নামক কোনো এক কবির রচনা। সিদ্ধার্থের জন্ম থেকে নির্বাণ লাভ পর্যন্ত বুদ্ধের ঘটনাবহুল এবং মহিমামণ্ডিত জীবন বৃত্তান্ত এই গ্রন্থে বর্ণিত হয়েছে। কপিলাবস্তু শাক্য বংশের রাজা শুদ্ধোধনের পুত্ররূপে সিদ্ধার্থের জন্ম, যশোধারার সঙ্গে তার বিবাহ, বিষয়ভোগে সিদ্ধার্থের উদাসীনতা, নগর ভ্রমণে বেরিয়ে জরা, ব্যাধি ও মৃত্যুর বাস্তব চিত্র দর্শনে সংসারের অনিত্যতা সম্পর্কে বোধ, শৈমমূর্তি সংসার ত্যাগী সন্ন্যাসীকে দেখে অন্তরে বৈরাগ্যের সূচনা, গভীর রাত্রে সুপ্ত তরুণীদের অবস্থা দর্শনে বিতৃষ্ণায় তার গৃহত্যাগের সংকল্প, সারথি ছন্দকের রথে আরোহণ করে গৃহত্যাগ, সিদ্ধার্থের অভাবিত পরিবর্তনে রাজধানী বিশেষত অন্তপুরের হাহাকার, যশোধারার বিলাপ, সত্যান্বেষণে সিদ্ধার্থের দেশ পর্যটন, সাধনায় মার দানবের বাধাদান, মার বিজয়, অবশেষে সাধনার দ্বারা নির্বাণ বা বুদ্ধত্ব লাভ বা বোধি জ্ঞান লাভ, এই সকল ঘটনার মহাকাব্যচিত বর্ণনায় গ্রন্থটি সমৃদ্ধ। তোমরা চাইলে এই বুদ্ধচরিতের যে ফার্স্ট প্যারাটা এটাই লিখতে পারো, কারণ নোটে আরও যে লেখা রয়েছে বুদ্ধচরিতের রচনা সেগুলোতে নোট নইলে আরও লেন্দি হয়ে যাবে। তো দেন চলো সৌন্দরনন্দ সম্পর্কে আলোচনা করা যাক। সৌন্দরনন্দ অশ্বঘোষের আরেকটি মহাকাব্য। এটি কবির দ্বিতীয় রচনা বলে পণ্ডিতদের অনুমান, কিন্তু অধ্যাপক কিথ গ্রন্থটিকে কবির কাব্য রচনার প্রথম প্রয়াস বলে মনে করেন। কাব্যটি অষ্টাদশ স্বর্গে বিভক্ত। কপিলাবস্তু নগরী প্রতিষ্ঠার বর্ণনা দিয়ে কাব্যটির সূত্রপাত। বুদ্ধের বৈমাত্রের ভ্রাতা নন্দের বৌদ্ধ ধর্ম গ্রহণ, বুদ্ধের বৈমাত্রেয় ভ্রাতা মানে বিমাতার পুত্র, নন্দের বৌদ্ধ ধর্ম গ্রহণ এবং বুদ্ধের নির্দেশে সেই ধর্ম প্রচার এই কাব্যের মূল উপজীব্য বিষয়। শাক্যরাজ শুদ্ধোধনের 2 পুত্র, সর্বার্থসিদ্ধ
ও নন্দ, তারা বৈমাত্রেয় ভাই। সিদ্ধার্থ সংসার ত্যাগ করে বুদ্ধত্ব লাভ করলেন। নন্দ সুন্দরী নাম্নী এক পরমা রূপসীর পানি গ্রহণ করে সংসারী হলেন। নন্দ তার সুন্দরী স্ত্রীর প্রতি প্রবল আসক্ত ছিলেন। বুদ্ধদেব অনিচ্ছুক নন্দকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন। ধর্মান্তরিত স্বামীর জন্য সুন্দরীর শোক নিবিড় হল। পতিপ্রাণা তরুণী স্ত্রীর বিলাপে অন্তর্দণ্ডে জর্জরিত নন্দের দোলায়মান চিত্তের বর্ণনা বড়ই মর্মস্পর্শী। বুদ্ধ তাকে বোঝালেন যে রমণীর রূপ ও সৌন্দর্য অসার, ঐচ্ছিক সুখভোগও ক্ষণিক, এমনকি আপাতরম্য স্বর্গসুখও পারত্রিক ফলদায়ী নয়। এভাবে নানা ঘাত প্রতিঘাত ও বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত নন্দের জীবনে নির্বাণের আগ্রহ জাগে। বুদ্ধের আদেশে তিনি জগতের কল্যাণের জন্য নির্বাণের অমৃতময় বাণী প্রচারে ব্রতী হন। সুন্দরনন্দের ক্ষেত্রে এই দুটো প্যারা অবশ্যই লিখতে হবে। দেন দেখো যে এই প্যারাটা তোমরা চাইলে ইনক্লুড করতে পারো অথবা দরকার নেই। আমার মতে নোট প্রচণ্ড লেন্থি হবে যদি এটা অ্যাড করে দাও। তো তোমরা এটাই লেখো যে মহাকাব্যের ক্রম বিকাশের ধারাপথে, এই প্যারাটা অতটা দরকার নেই, নেক্সট প্যারা অ্যাড করো। মহাকাব্যের ক্রমবিকাশের ধারাপথে অশ্বঘোষের বুদ্ধচরিত ও সৌন্দরনন্দের বৈশিষ্ট্য আলোচিত হলো, কিন্তু অশ্বঘোষের রচনাবলীর পূর্ণাঙ্গ বিবরণের জন্য এই কবির অন্যান্য কবিকৃতির আলোচনাও আপেক্ষিত, তাই তার অন্যান্য রচনার সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া হলো। তো নেক্সট দেখো সারিপুত্র প্রকরণ। সারিপুত্র প্রকরণ শুধু মহাকাব্য রচয়িতা রূপে নয়, নাট্যকার রূপেও অশ্বঘোষের প্রসিদ্ধি সমাধিক। তার রচিত সারিপুত্র প্রকরণ 9 অঙ্কের প্রকরণ জাতীয় দৃশ্যকাব্য, কিন্তু দুঃখের বিষয় এর খণ্ডাংশ মাত্র আবিষ্কৃত হয়েছে। লুডার্সের সম্পাদনায় সেই খণ্ডাংশ প্রথম প্রকাশিত হয় 1911 খ্রিস্টাব্দে। বুদ্ধের নিকট সারিপুত্র ও মৌদগল্যায়নে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ এই প্রকরণের মূল প্রতিপাদ্য বিষয়। বুদ্ধ জাতিতে ক্ষত্রিয়, কিন্তু সারিপুত্র ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়ের কাছে দীক্ষা গ্রহণ উচিত কিনা সারিপুত্রের এই জিজ্ঞাসার উত্তরে মৌদগল্যায়ন বলেন যে ক্ষত্রিয়ের কাছে ব্রাহ্মণের দীক্ষা গ্রহণ অনুচিত, কিন্তু সারিপুত্রের অন্তরে তখন জেগেছে বোধি লাভের তীব্র ব্যাকুলতা। তিনি প্রবল যুক্তি দ্বারা মৌদগল্যায়নের মতকে খণ্ডন করে বুদ্ধের কাছে দীক্ষা গ্রহণের যৌক্তিকতা প্রতিপাদন করেন। এরপর উভয়ে একত্রে মিলিত হয়ে বুদ্ধের কাছে দীক্ষা গ্রহণ করেন। এই প্রকরণ জাতীয় দৃশ্যকাব্যের রচনাভঙ্গি বুদ্ধচরিত ও সৌন্দরনন্দ এই দুই মহাকাব্যের রচনারীতি সাদৃশ্যবাহী। এটিকে ভারতীয় নাট্যকৃতির উপলভ্যমান প্রথম নিদর্শন বলা চলে। ধর্মীয় চিন্তাধারায় প্রভাবিত হওয়া সত্ত্বেও কবি নাট্যধর্ম থেকে বিচ্যুত হননি। নাটকটিতে বহু বিচিত্র চরিত্রের সমাবেশ আছে। সারিপুত্র, মৌদগল্যায়ন প্রভৃতি পাশাপাশি ব্রাহ্মণ, পারিপার্শ্বিক, বিদূষক, শ্রমণ, গণিকা, চেটি প্রভৃতি চরিত্রও উপস্থাপিত হয়েছে। নাটকে বিভিন্ন ধরনের প্রাকৃত ভাষার ব্যবহার পরিলক্ষিত হয়। প্রাকৃত ভাষার বিবর্তনের ইতিহাস বিশ্লেষণের ক্ষেত্রে নাটকটির অবদান অনস্বীকার্য। নেক্সট হলো গান্ডী স্তোত্রগাথা। গান্ডী স্তোত্রগাথায় কি আছে? অশ্বঘোষ রচিত গান্ডী স্তোত্রগাথা 19টি শ্লোকে নিবদ্ধ এক গীতিকাব্য। শ্লোকগুলি শ্রগধরা ছন্দে রচিত। আমরা জানি ছন্দ বিভিন্ন রকম, ছন্দের ভাগ রয়েছে, তার মধ্যে এটা শ্রগধরা ছন্দে রচিত। বৌদ্ধ মঠে গণ্ডী নামক এক বিশেষ বাদ্যযন্ত্র রাখা হতো। গণ্ডী তাহলে কি? গণ্ডী একটা বাদ্যযন্ত্র। তাতে কাষ্ঠখণ্ডের দ্বারা আঘাত করলে যে সুমধুর ধ্বনি সৃষ্টি হতো তা বৌদ্ধদের কাছে খুব পবিত্র বলে বিবেচিত হতো।
সেই ধ্বনির মর্মগত আবেদন এবং গণ্ডি নামক বাদ্যযন্ত্রের প্রশংসা করেই শ্লোকগুলি রচিত। উইন্টারনিচ এর মতে এটি অশ্ব ঘোষের সমসাময়িক কুমার লাটের রচনা। কাব্যের স্বরূপ, বিষয়বস্তু ও বৈশিষ্ট্য বিচার করে অধিকাংশ পণ্ডিত গ্রন্থটিকে অশ্ব ঘোষের রচনা বলেই মনে করেন। নেক্সট হলো বজ্রসূচি। অশ্ব ঘোষের নামে প্রচলিত হলেও এর রচয়িতা অশ্ব ঘোষ কিনা এ সম্পর্কে সন্দেহ আছে। চীন ও তিব্বতী ঐতিহ্যে এমনকি ইৎসিংয়ের বিবরণীতে এই গ্রন্থের কোনো উল্লেখ নেই। বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে এই গ্রন্থকারের তীব্র বিদ্বেষ প্রকাশিত হয়েছে। বস্তুত সামাজিক বর্ণ ব্যবস্থার সমালোচনাই এই গ্রন্থের মূল প্রতিপাদ্য। অনেকে গ্রন্থটিকে আচার্য ধর্মকীর্তির রচনা বলে অনুমান করেন। নেক্সট দেখো সূত্রালঙ্কার। এটিও অশ্ব ঘোষের রচনা কিনা এ সম্পর্কে মতভেদ আছে। মূল সংস্কৃত পুস্তক আজও পাওয়া যায়নি, তবে কুমারজীব 405 খ্রিস্টাব্দে চীন ভাষায় এর অনুবাদ করেন। তিনি গ্রন্থটিকে অশ্ব ঘোষের রচনা বলে উল্লেখ করেছেন। গ্রন্থটিতে বুদ্ধচরিত থেকে অনেক অংশ উদ্ধৃত হয়েছে। এর রচনা শৈলীতে জাতক বা অবদানের বর্ণনা শৈলীর নিদর্শন পাওয়া যায়। নেক্সট দেখো মহাযান সূত্র। গ্রন্থের নামকরণ থেকে অনুমিত হয় যে বৌদ্ধ মহাযান সম্প্রদায়ের মূল বক্তব্য এই গ্রন্থে সূত্রাকারে উপন্যস্ত হয়েছে। বস্তুত এটি মহাযান সম্প্রদায়ের দর্শন বিশেষ। গ্রন্থটিতে অশ্ব ঘোষের জীবনের উপলব্ধি অভিব্যক্ত হয়েছে বলেই মনে হয়। অশ্ব ঘোষ জাতিতে ব্রাহ্মণ ছিলেন। প্রথমে তিনি সর্বাস্তিবাদী ভিক্ষুরূপে দীক্ষিত হন, পরবর্তীকালে তিনি মহাযানবাদী হন। তো তোমরা এই প্যারাটা এতটা দিও। নেক্সট দেখো লাস্ট প্যারা, তোমরা এটা দেবে, একটু প্যারা করে লিখবে। সংস্কৃত ভাষার সাবলীলত্বের শব্দ লালিত্যের হবে ওটা। সংস্কৃত ভাষার শব্দ লালিত্যের প্রতি কবির আকর্ষণ ছিল, তাই মাঝে মাঝে তিনি মেতে উঠেছেন শব্দের খেলায়। যেমন চলৎকদম্বে, হিমবন্নিতম্বে, তরৈ প্রলম্বে, চমর ললম্বে। সৌন্দর 10/11। পরিশেষে বলা যায় যে কাহিনী বিন্যাসে, রস পরিবেশনে, চরিত্র চিত্রণে, ভাষার মাধুর্যে এবং ছন্দের সুষমায় অশ্ব ঘোষের রচনা হয়ে উঠেছে চিত্রাকর্ষক। মহাকবি কালিদাসের উপর অশ্ব ঘোষের প্রভাব সমধিক। তো তোমরা এই লাস্ট প্যারাটা অবশ্যই লিখবে, আর এখানে কিচ্ছুই বাদ দেবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি তোমরা সংস্কৃত সাহিত্যের আরও ভিডিও পেতে চাও বা আমার চ্যানেল থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।